আকাশের যান্ত্রিক কণ্ঠস্বরে একটি ঠোক গিলে আজাদ নিজের চেয়ারে বসলো। একদম নির্বিকার ভাবে বসে আছে মানুষটি। কেবি গ্রুপের কর্তার ডান হাত। আজাদের মতন ব্যবসায়ীদের জন্য তারা এক প্রকার সোনার হরিণের মতন, যাদের নাম শুধুমাত্র শোনা যায়, কখনো পাওয়া সম্ভবপর হয় না। কেবি গ্রুপের পর্যায়ে পৌঁছানো হয়তো এদেশের প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের স্বপ্ন। বারটেন্ডার একটি হুইস্কির গ্লাস এগিয়ে দিতেই চেয়ারে শরীর এলিয়ে তাতে আনমনে চমক দিল আকাশ। অন্যদিকে নেশা উধাও হয়েছে আজাদের। কেবি গ্রুপের কারো অতর্কিত উপস্থিতি যে মোটেও সুখকর হবে না, বিষয় হবে না, তার বিচক্ষণ ব্যবসায় মস্তিষ্ক ঠিকই আন্দাজ করতে সক্ষম হয়েছে। বিশেষ করে আকাশ প্রবেশের সাথে সাথে আশেপাশের টেবিলগুলোতে অবস্থান নেওয়া কালো পোশাকধারীদের সুবিধা ঠেকছে না। কি চায় এরা? অবশ্য প্রশ্ন করার দুঃসাহস প্রদর্শন করলো না আকাশ। বেশ দীর্ঘ সময় নিয়ে নিজের হুইস্কিতে দীর্ঘ কয়েক চুমুক দিল। অতঃপর আজাদের দিকে তাকাতেই অজান্তেই শিউরে উঠল মধ্যবয়স্ক পুরুষটি। শুনলাম আপনার বাবা গত হয়েছেন। মাই কাইন্ডনেস। একটি ঠোক গিলে পকেট থেকে রুমাল বের করে কপাল মুছে নিল আজাদ। ইউনুস রহমানের মৃত্যুর খবর এরা কিভাবে জানল? কেবি গ্রুপের নিকট কোনো কিছুই কি অজ্ঞাত নয়? মৃদু হাসলো আকাশ, হাত বাড়িয়ে আজাদের কাজ স্পর্শ করল। আপনার এক ভাতিজি রয়েছে, রাইট? রোজা রহমান চৌধুরী। চুরোই? লাফিয়ে উঠে দাঁড়াতে গেলে তাকে জোরপূর্বক ঠেলে আকাশ বসিয়ে দিল। কি আশ্চর্য, আপনি এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন বারবার? আই এম আসলে ইউ নো ইউ উইল ডাই বাই লাইন, ডোন্ট ইউ? আকাশের ফিসফিসে কণ্ঠস্বরে আজাদের সমস্ত শরীর জুড়ে ভীতি তরঙ্গ খেলে গেল। মাথার চক্কর দিচ্ছে, হৃদযন্ত্র দ্রুত গতিতে স্পন্দিত হতে চলেছে। আমি আরেকবার জিজ্ঞেস করব, রোজা রহমান চৌধুরী আপনার ভাতিজি, রাইট? হ্যাঁ। ফোন নাম্বার আছে নিশ্চয়ই? মানে বাবার মৃত্যুর খবর দিতে যে নাম্বার থেকে কল দিয়েছে সেটি আছে। গ্রেট, কল দিন। সে ধরলে বলবেন আপনার বাড়িতে আসতে। কম্পিত শরীরে আকাশের দিকে তাকালো আজাদ, মাথা নেড়ে জানালো, আসবেন না, আমাদের সম্পর্ক ভালো না, তাছাড়া ও এখন বিবাহিত। বিবাহিত? শব্দটি শুনে আকাশের ফ্রিউজেরা কিঞ্চিত উঁচু হলো। এর অধিক কোনো অনুভূতি প্রদর্শিত হলো না। হুইস্কি নিঃশেষ করে একটি নোট টেবিলে রেখে সে উঠে দাঁড়ালো। আজাদ ভয় চেয়ে আছে, নিজের স্যুট টেনে টুনে ঠিকঠাক করে আকাশের দিকে তীক্ষ্ণ দৃষ্টি মোকাবেলা করলো তাকে। আপনার ভাতিজি, আপনি তাকে কিভাবে কোন উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসবেন আপনার ব্যাপার। যত দ্রুত সম্ভব কাজ হয়ে যাওয়া চাই, আদারওয়াইজ। বাক্যটি সম্পূর্ণ করলো না আকাশ। একটি কার্ড আজাদের উদ্দেশ্যে রেখে উল্টো খুলল, ধরলো বাহিরের পথ। সে চলে যেতে কালো পোশাকধারী ব্যক্তিবৃন্দ উঠে একে একেই একই পথ অনুসরণ করলো। স্তব্ধ হয়ে রইল আজাদ, এক দৃষ্টি চেয়ে রইল কার্ডটার দিকে। নিজের গাড়ি থেকে ধীর পায়ে নামলো আসমান। রোজা মাটিতে বসে মাথার উভয় পাশে হাত চেপে রেখেছে। এক ঝাঁক অবিশ্বাস এবং বিস্ময় নিয়ে চেয়ে আছে তার দিকে। বিশ্লেষণের লক্ষণ প্রদর্শন করল আসমান। গতকাল রাতে রোজার চাচার ফোন কল তার সন্দেহের উদ্রেক ঘটিয়েছিল। এতগুলো বছর ধরে যা ফেরত দেওয়ার কোনো চিন্তা ভাবনা হয়নি, হঠাৎ করে তা ফেরত দেবে কেন? ইউনুস রহমানকে সমাহিত করার দিন গৌরস্থানে যে ব্যবহার আজাদ রহমানের মাঝে লক্ষ্য করেছিল, তাতে তার মন মতো এমন অহংকারী ব্যক্তিত্বের অধিকারী কেউ বস্তুগুলোকে তখনই নর্দমায় ফেলে দেওয়ার কথা। ফেরত তো বহু দূরের ব্যাপার। তাহলে খুরথার শীতল মস্তিষ্ক একটার পর একটা ছক মিলিয়ে সম্পূর্ণ ধাঁধার ব্যাখ্যা উপস্থাপনে সক্ষম হয়। যে কোনো কারণে রোজাকে দরকার আজাদের। তার বাবা মায়ের স্মৃতিচিহ্ন ফেরত দেয়া একটি বাহানা মাত্র। ফাঁদে ফেলতে চাইছে সে মেয়েটিকে। তাছাড়া আজাদ রহমানের শ্বশুরের সম্পর্কে যে তথ্য হাতে রয়েছে, তাতে সেই কোম্পানিকে কেবি গ্রুপের অধীনস্থ কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ। এই জ্ঞানটুকু রোজার নেই, না থাকার কথাই। তাই হয়তো সে সম্পূর্ণ চিত্রটি ধরতেই পারেনি শুরুতে। কিন্তু আসমান কিছু বুঝতে তার বাকি ছিল না। দ্রুত পায়ে রোজার দিকে এগিয়ে একটি হাত বাড়িয়ে ধরল আসমান। তার প্রশস্ত তালুর দিকে চেয়ে রোজা রইল, কিছুটা বিষণ্ণ এবং উগ্র দৃষ্টি তার নয়নে। আসমান ভাবলো কিছু বোধহয় বলবে কিংবা প্রশ্ন করবে, কিন্তু তেমন কিছুই
রোজা করলো না। তার হাতটি ধরলো, উঠে দাঁড়ালো সোজা হয়ে। হাত ছেড়ে তৎক্ষণাৎ আসমান আশেপাশে চাইলো। পোষে নিয়ে ঢোকার সময় তার অভিজ্ঞ দৃষ্টি ঝোপের আড়ালে এবং বাড়ির চারিপাশে ছায়ার ন্যায় অবসানত ঘাতকদের অস্তিত্ব টের পেয়েছিল। গাড়ির জানালার কাজ নমিত রাখার দরুন ভেতরের দৃশ্য অবলোকনের সুযোগ তারা লাভ করেনি। যদিও অনুধাবন করত যে গাড়ির ভেতরে আসমান ছিল, তবে কি আক্রমণের দুঃসাহস করত? উত্তর হলো না, কোনোদিন করতই না। কিংবদন্তি গল্পের পৃষ্ঠা হতে হারালেও তার গল্পকাহিনী রয়ে গিয়েছে মানুষের অন্তর্জুড়ে। কেবি গ্রুপের জন্ম দেয়া পিশাচ সে, তাকে টেক্কা দেওয়ার সাথীকার। একটা ফাঁদ ছিল, তাই না? রোজার মৃদু কণ্ঠে আসমান ফিরে চাইল, কোনো প্রকার উত্তর করলো না। একটি নিঃশ্বাস ফেলে নিজের কপালে হাত বুলিয়ে মেয়েটি বিড়বিড় করল, বাড়ির জানালা দিয়ে আমাদেরকে দেখছে মিস্টার আজাদের স্ত্রী। সহসায় উপরে দৃষ্টি নিক্ষেপ করলো আসমান। বাড়ির একপাশে জানালায় ঝাপসা অবয়বে দৃষ্টিপাত হলো। তীর তীর করে কাঁপছে মেয়েলি অবয়বটি। রোজা খানিক শুষ্ক ছোপ গিলেও কণ্ঠে বলল, আব্বু আম্মুর জিনিসগুলো সত্যি রয়েছে কিনা জানি না, যদি থাকে তাহলে না নিয়ে ফেরত যেতে চাই না। আসমান এক মুহূর্ত স্থির থাকলো, তারপর এগিয়ে গেল দরজার দিকে। করাঘাতের প্রচেষ্টা এড়িয়ে সোজা লক্ষ্য করে গুলি ছুড়ল। ধাতব কর্কশ আওয়াজে তুলে দরজাটি খুলে গেল মুহূর্তে। পায়ে পায়ে সামনে এগিয়ে দাঁড়াতেই অভ্যন্তরের দৃশ্যপট নজরে এলো। ড্রয়িং রুমে মেঝেতে হাঁটু মুড়ে হাত জোর করে বসে আছে তার চাচা এবং চাচি, উভয়েরই কেঁদে কেটে এক অবস্থা। আমাদের কিছু করিস না চুড়োয়, দোহাই লাগে তোর। মাথা নিয়ে রীতিমতো তার পায়ে হামলে পড়তে চাইল আজাদ, কিন্তু সাহসে নিজেকে দূরে সরিয়ে ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করলো রোজা। দেয়ালের পায়ে গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে নির্বিকার দৃষ্টিতে চেয়ে আসমান বিড়বিড় করলাম, 2 মিনিট 15 সেকেন্ড সময় আছে আমাদের কাছে। আমাদের মেরো না প্লিজ, আমরা কিছু করে নিই। ওটা তো কেবি গ্রুপ। অশ্রুতে চাচির জর্জেট শাড়ি সিক্ত হয়ে জড়িয়ে গিয়েছে, থরথর করে কাঁপছে সে। তবু বিন্দু মাত্র মায়া হলো না রোজার। এই দুইটি মানুষের প্রতি সবটুকু শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান হারিয়েছে সে। তার দাদুকে যারা কষ্ট দিয়েছে তাদের। ওয়ান্ট মি টু কিল দেম? আসমানের প্রশ্নের দৃষ্টি তুলে তাকালো রোজা। আজাদ এবং তার স্ত্রী হতচকিত হয়েছে আছে। প্রাণ ভিক্ষা চাইতে চাইতে কণ্ঠ শুকিয়ে এসেছে তাদের। মাথা নেড়ে আজাদের দিকে ফিরে রোজা আদেশ করলাম, আমার বাবার ডায়েরি আর মায়ের নুপুর। আছে স্টোর রুমে। আজাদ কিছু বলার আগে চাচি এক লাফে উঠে দৌড়ে গেল ভেতরে। আসমান হাত ঘড়ির দিকে তাকালো, নীরবে সময় হিসেব মিলিয়ে চলেছে। তার অবয়ব লক্ষ্য করে আজাদ ঠোক গিলে অশ্রাব্য কণ্ঠে শুধল, আপনি আসলে কে? শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো আসমান। অতঃপর ধীর পায়ে এগিয়ে গেল আজাদের দিকে। নিজের অজান্তেই মেঝেতে ভর দিয়ে নিজের শরীর দূরে টেনে নিল আজাদ। উবু হয়ে তার আতঙ্কিত দৃষ্টির মুখোমুখি হলো আসমানের কৃষ্ণ গহ্বরের সম্মোহিনী আবেশ। দৃষ্টি ফিরিয়ে নিয়েছে লোকটি, মোকাবেলা করতে সক্ষম নয় এই সুতীব্র অশরীর ভীতির। প্রলয়! বজ্রকণ্ঠে উচ্চারিত শব্দে এমন এক কঠোরতা ছিল যা আজাদের হৃদযন্ত্র জমিয়ে দিল। মুহূর্ত কয়েকের জন্য রীতিমতো জ্ঞানশূন্য হয়ে দৃষ্টি বুঝে নিল, যেন প্রস্তুতি নিচ্ছে নিজের মৃত্যুর। ঠিক তখনই আবির্ভূত হলো চাচি, হাতে একটি ধুলো জমা প্যাকেট। সেটি বাড়িয়ে ধরতে তার রীতিমতো ছিনিয়ে নিয়ে খুলে দেখলো রোজা। প্লিজ আমাদের ছেড়ে দাও, কথা দিচ্ছি আর কোনো দিন। নর্দমার কিট ঘেটে নিজের হাত নষ্ট করতে আমি ইচ্ছুক নই। উল্টো খুলো রোজা, মাথা কাত করে দৃষ্টি বিনিময় করলো আসমানের সঙ্গে। অজ্ঞান হওয়ার দ্বার প্রান্তে থাকা আজাদকে নিস্তার দিয়ে উঠে দাঁড়ালো আসমান। চাচির দিকে চোখ পড়তে সে ছোটে আঙুল ছেঁকে হড়বড় করে বলল, আমি কাউকে কিচ্ছু বলবো না। বলবেন? অশ্রুসিক্ত নয়নে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো চাচি। আসমান রোজাকে অনুসরণের উদ্দেশ্যে ফিরে ঘোষণা করল, কেবি গ্রুপ জানতে চাইলে বলবেন, তাদের নাকের ডগা দিয়ে এসে জিনিস হাতিয়ে আবার সশরীরে ফিরে গিয়েছি। বেকার নিজেদের মানুষের প্রাণ খরচা করলো। পরের বার ফাঁদ পাতলে যেন আর একটু ভেবে চিনতে পাতে। দরজার ঠিক সামনে এক সেকেন্ড থামলো। তার প্রভাবশালী কঞ্চ ধ্বনিত হলো চারিপাশে। উচ্চারিত শেষ বাক্যটি অজানা কারণেই কাঁপন ধরিয়ে দিল হৃদয় জুড়ে। হাঙ্গরের জালে মেশিন ধরা পড়ে না। পড়শে আসমানের পাশের সিটে বসে নিজের হাতের ডায়েরি এবং নুপুরটার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে রোজা। তার দৃষ্টিতে অশ্রু জমতে চাইছে, বাধা দিয়ে রেখেছে সেই অনুভূতিতে।
এগুলো অক্ষত রাখার কারণ যদিও অযত্নী ছিল তবুও ফেলে দেয়নি। এর অর্থ কি আজাদ রহমানের মনের করে একটু হলেও অপরাধ বোধের জন্ম নিয়েছিল, তাই নিজের ভাই ভাবির স্মৃতিগুলো বেহাত করেনি? পুনরায় গাড়ি থেমে যাওয়াতে রোজা চিন্তার জগৎ থেকে বেরিয়ে আশেপাশে তাকালো। এখনো সামান্য দূরত্ব পার করেনি তারা। এই স্থানে থামার নাম মানে? গাড়িতে বসো, বের হবে না, আমি আসছি। কোথায় যাচ্ছ? উপহার পাঠাতে। এইটুকু গাড়ির দরজা খুলে বেরিয়ে পড়ল আসমান। রাত্রির আধারেও স্ট্রিট লাইটের মৃদু আভায় রোজা স্পষ্ট দেখলো অদূরে মিলিয়ে যাওয়া তার অবয়ব। উভয় হাতে চকচকে ধারলো তামার দড়ি পাকাতে পাকাতে এগিয়ে যাচ্ছে। আবার কার কপালে আজ আজরাইল ভর করল। হতভম্ব হয়ে রোজা আবিষ্কার করলো এই ব্যাপারগুলোতে তার আর একটু খারাপ লাগা কাজ করছে না। যেন কালো জগতের সঙ্গে সম্পূর্ণ অভ্যস্ত হয়ে পড়েছে তার হৃদয় এবং মস্তিষ্ক নিজের অজান্তেই। তাই গাড়ির দরজা খুললেও নিষেধাজ্ঞা অমান্য করে গুটি গুটি পায়ে এগিয়ে গেল আসমানের পথ অনুসরণ করে। গলির দেয়ালের আড়াল হতে অপর পাশে নজর বিছালো একটি কালো জিপ গাড়ি। এগিয়ে যাচ্ছে আসমান। পিনপত নীরবতা, শুধুমাত্র বহুদূরে নিরে ফেরা কাকের দল, অশুভ কুহুতান। জিপের দরজা খুললো সহসায়। কেউ নামতে গেল বাইরে, কিন্তু তার আগে ক্ষিপ্র গতিতে আসমান হামলে পড়লো, ঝুঁকে গেল গাড়ির ভেতরে। হতচকিত মাহিন ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো মাস্ক পরিহিত দানবটির দিকে। এতক্ষণ ধরে নিজেদের হিতচিমের কোনো প্রকার খবর না পায় সে সবে মাত্র দেখতে যাচ্ছিল যে কি হচ্ছে, কিন্তু এমন কিছু সে নিজের কোনো দুঃস্বপ্ন কল্পনা করেনি। আসমান, ইউ উইল বি এ নাইস গিফট। বিড়বিড় করে হাতে দড়িটি মুহূর্তের মাঝে মাহিনের গলায় পেঁচিয়ে সজোরে টান দিল আসমান। বিদকুটে গোঙানিতে পূর্ণ হলো বায়ু। ছটফটে জোরে কাঁপতে থাকলো সম্পূর্ণ গাড়ি। ক্রমশ চেপে বসলো আসমানের বাঁধন। জিভ বেরিয়ে পড়েছে মাহিনের। চোখ উল্টে গেছে কোটরে। মিনিট খানিকের ধস্তাধস্তি পরক্ষণে যেন মৃত্যুর নিকট পড়ে যায়। বেরিয়ে রইল জিভ। আজ বোঝা হয়ে এলো নয়ন পল্লব। মুখের কোণে নামতে থাকলো ফেনার মতন কষ। দইটা না সরিয়ে গলায় বাঁধালো আসমান সুন্দর করে। আবারও দুটো পাপড়িও তৈরি করলো একদম যথাযথ উপহারের সাজসজ্জার মতন। তারপর নিজের জুতোর ভেতর থেকে বের করে একটি ব্লেড মাহিনের শার্ট খুলে বুকে ছোঁয়ালো, ধারলো স্পর্শ। শূন্য দৃষ্টি মনোযোগে আচ্ছন্ন রচনা করবে মহাকাব্য। অপরদিকে বাইরে গলির কাছে দাঁড়িয়ে থাকা রোজা জিপের ভেতর কি হচ্ছে কিছুই দেখতে পাচ্ছে না। চেয়ে আছে বিহ্বল দৃষ্টিতে। ঠিক তখনই কারো পথ শব্দ শূন্য। ঠিক তার পেছনে থেকে এগিয়ে আসছে। সিগারেট টানতে টানতে হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিল, কিংবা সিগারেটের সংগ্রহে। আর যাই হোক, আসমান নিশ্চয়ই এর অস্তিত্ব সম্পর্কে ধারণা নেই। যদি কোনো ঝামেলা হয়, দ্রুতগতিতে সিদ্ধান্ত নিয়ে দেয়ালের এপাশে এসে পড়ল রোজা। পুরনো দেয়ালে খসে আসা আধ ভাঙা ইটের টুকরো তুলে নিল সে। লোকটির গলির বাঁক খুঁড়তেই এক্সকিউজ মি। রোজার দিকে তাকালো সে, দৃষ্টি জুড়ে বিস্ময়। ঠিক তখনই সজোরে তার মাথা এবং পরের বার ঘাড় বরাবর আক্রমণ চালালো রোজা। কোনো ফাঁক রাখতেও রাজি নয়। প্রথমবারে সফল না হলো, দ্বিতীয়বার ধরাশায়ী হয়ে অচেতন দেহটি সড়কের পাশে লুটিয়ে পড়ল। ভাই নিঃশ্বাস প্রশ্বাস জারি রেখে সেদিকেই তাকিয়ে রইল রোজা। তার হাতে ইটের টুকরো রক্তে রঞ্জিত হয়ে উঠেছে। তৎক্ষণাৎ সেটা ছুঁড়ে ফেলে বুক চেপে ধরল সে। জিপ থেকে বেরিয়ে আসা আসমান হাত 15 দূরের দৃশ্যপট লক্ষ্য করে এগোলো। তার পদশব্দ শুনে উদ্ভ্রান্ত দৃষ্টিতে ঘুরে চাইল রোজা। আসমানের কপালে কয়েক ফোঁটা ঘাম এবং রক্তস্নাত গ্লাভস ব্যবহৃত। আর কোনো অস্বাভাবিকতা নেই। কাছে পৌঁছেছে একবার রোজা এবং অতঃপর নিথর শরীরের দিকে তাকালো আসমান। এই এক্সট্রার কথা জানতাম না। রোজা ভেবেছিল গাড়ি থেকে বেরিয়ে আদেশ অমান্য করায় তাকে এক চোখ শুনতে হবে, কিন্তু দানবটির নিগুড় দৃষ্টি তার নয়নে মিলল অদ্ভুত জলজলে আবেশে পরিপূর্ণতা। গুড জব। প্রশংসা করলো আসমান রোজার। নির্ঘাত পুল শুনেছে রোজা, তাই না? মার্বেল ভবন। আসমান কাট পাঞ্চ করে পেন্ট হাউসের দরজা খুলতেই বাজনার ঝাপটা রীতিমতো চমকে উঠল রোজা। তরঙ্গের ঝংকারে তার হৃদযন্ত্র পর্যন্ত কেঁপে উঠেছে, যেন আসমান
নিঃশব্দ পুরীতে নয় বরং কোনো বিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। কি অদ্ভুত, কার এত আনন্দ লেগেছে জীবনে, বুঝে উঠতে দ্রুত ভেতরে ঢুকলো। হলরুমে একটি ডিস্কো লাইট জ্বলছে, লাল নীল বাতি মুহু জ্বলে নিভে মেতেছে রঙ্গ খেলায়। প্রচন্ড জোরে বাজছে মিউজিক এবং তার তালে তালে কোমর দুলিয়ে অদ্ভুত ভঙ্গিতে নৃত্য শৈলী জারি রেখেছে। নিহাত হতচকিত হয়ে সামনে চেয়ে থাকলো রোজা। অপরদিকে ফ্রু কুচকে নিজের দৃষ্টি ফিরে নিল আসমান। মানুষের যেমন প্যানিক অ্যাটাক হয়, এই ছেলের তেমনি ডান্স অ্যাটাক হয় কদাচিৎ। বিশেষ আকর্ষণীয় নয় তার ব্যঙ্গের ন্যায় লম্পঝম্প। কিচেনের প্রান্তে দাঁড়ানো চারুলতা একটা গাজরে কামড় দিয়ে বিনাশিনী ভঙ্গিতে চেয়ে আছে সেই উচ্ছল নৃত্যের দিকে। হাত পা ছুঁড়ে জমির মতো লাফিয়ে যাচ্ছে তো যাচ্ছে ছেলেটা। যে কোনো মুহূর্তে কারো গায়ে গাজরটা দিয়ে নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটাতে দ্বিধা করবে না চারো। আসমান থোড়াই কেয়ার ভঙ্গিতে একবার ডান হাত আরেকবার বাম হাত তুলে নাচছে। নাচ বলা যায় না, বলে নৃত্যশিল্পীর অপমান করা হবে। হতবাক হয়ে রোজা খেয়াল করলো হলরুমের কাউচে বসে আছে ছোট্ট একটি শরীর, রুহি। নিহাত তারই মনোরঞ্জনের করার চেষ্টায় লিপ্ত। বুকের মাঝে আগুন জ্বলে নেভে না রে জল ছিটালে, কবে দিমু গলায় মালা রে, কবে আইবে আমার পালা রে, কবে দিমু গলায় মালা রে। চিৎকার করে করে গানের সাথে মিলিয়ে গাইছে নিহাত। তাতে ত্যক্ত বিরক্ত চারুলতা খেকি উঠল। তেলাপোকা কোথাকার। গাজর ছুড়ে দিতে সজোরে তা আঘাত হানলো নিহাদের চাঁদি বরাবর। মেঝেতে মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করলো বান্দা। তাতে খিলখিল করে তিনটি দাঁত বের করিয়ে দেখিয়ে হাসতে থাকলো রুহি। ভীষণ বিনোদিত হয়েছে সে, হাততালি দিয়ে চলেছে তালে তালে। দেখেছিস, নারী নাচলে মানুষ সোনাদানা ছিটায়, আর পুরুষ নাচলে গাজর মারে। বৈষম্যের শিকার আসলে কারা? যদিও বোঝা সম্ভব নয়, কিন্তু নিহাদের কথায় দ্বিতীয় দফায় হাসলো রুহি। পুনরায় জীবিত হলো নিহাত। লাফিয়ে উঠে পেছনে রোজাকে খেয়াল করলো, কোনো প্রকার সতর্ক ছাড়াই এক হাতে টেনে নিল তাকে। দুহাত মুঠোয় পুড়ে অদ্ভুত ভঙ্গিতে লাফাতে লাফাতে চক্কর কাটতে লাগলো রোজা। ভড়কে গেল সম্পূর্ণ। শিরায় রক্ত, নিহাত দেবের ভক্ত। নিহাত ইয়াহু, একটা ছাগল তুমি। পরীর 2 নম্বর বাচ্চা। থাপ্পড় দিব কিন্তু। দাও, মেয়ে মানুষের থাপ্পড়ে ভিটামিন আছে। মাথা ঘুরছে রোজার, তবুও হাসির উদ্গীরণ ঘটল তার মাঝে। বহুদিন পর নিজের দাদু চলে যাওয়ার পর এই প্রথম তাকে প্রাণ খুলে হাসতে লক্ষ্য করে অপলক চেয়ে রইল চারুলতা। আরও একটি মানুষও স্থান ত্যাগের পায়তারা এড়িয়ে আসমান এগোলো। স্পিকার বন্ধ করে দিল সহসায়। তাতেই হঠাৎই নীরবতা ধারণ করলো সমগ্র জায়গা জুড়ে। নিহাত রোজাকে ছেড়ে ঘটমট করে তাকালো। এসে গেছে আমার আনন্দ বালি চাপা দিতে। আসমান এক নজর তাকালো, পিটপিট করলো। লাউড মিউজিক ছোট বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর নয়। কি করব, কাঁদছিল তো। ভ্রুক্ষেপ না করে কাউচ থেকে রুহিকে কোলে তুলে সিঁড়ি বেয়ে উঠে নিজের ঘরের দিকে চলে গেল আসমান। সেই দিকে এক দৃষ্টিতে চেয়ে তাকে রোজা চারুলতার দিকে ফিরল। নিহাতের ঘূর্ণাটি খেয়ে ঘেমেছে ভীষণ। ওনার খুঁটে মুখ মুছতে মুছতে জিজ্ঞেস করলো, রুহি এখানে? ওর বাবা মা একটা ইমার্জেন্সিতে বাইরে গিয়েছে কয়েক ঘন্টার জন্য, আমাদের দিয়েছে একটু সামলানোর জন্য। ও, এমন বাদর নাচ দেখানো হবে আগে জানলে অবশ্য নিজেদের বাচ্চাকে রেখে যেত কিনা সন্দেহ। সঙ্গে সঙ্গে চেতে উঠল নিহাত, কোমরে হাত গুজে বলল, এই পেতনি, তুমি যে ওই লম্বা লম্বা চুল এলিয়ে সন্ধ্যা রাতে বেলকুনিতে হাড্ডিসার পা ঝুলিয়ে বসে থাকো, আমি কি কোনোদিন বলেছি তোমাকে তেঁতুল গাছের শাকচুনি লাগে? কি বললে তুমি? আমি শাকচুন্নি? না তো কি, নিজেকে মিস ইউনিভার্স মনে করো? দেখলে তো মনে হয় বায়োলজি ল্যাবের বক্সে বন্দি মানবদেহের কঙ্কালতন্ত্র। আর তুমি কি গরিবের বডিগার্ড সালমান খান? ডোন্ট আন্ডার এস্টিমেট, আই অনলি সার্ভ গুরুদেব। মাথায় হাত ঠেকালো রোজা। নির্গত হলো দীর্ঘশ্বাস। তার সামনে ভারত পাকিস্তান বর্ডারের মৌখিক লড়াই অব্যাহত রইল। অপমানে হাসলো সে। তার মনটা কিছুটা হলেও হালকা অনুভূত হচ্ছে। আধ ঘন্টা পর নিজের রুম থেকে ফ্রেশ হয়ে বেরোলো রোজা। রুহিকে নিয়ে আসমান নিজের কক্ষে গিয়েছে, প্রয়োজন নেই, তবু অনুসরণ করলো সেই পথ। কেন কে জানে? আজকের ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করবে কি? ওই জিপ গাড়িতে কি করেছে সে জবাব দেবে কি? ভালো কিছু নিশ্চয়ই করেনি, কিন্তু পরবর্তী পদক্ষেপ কি হবে কথা বলা প্রয়োজন।
ধীর পায়ে সিঁড়ি বেয়ে কিছুক্ষণের মাঝে নিজেকে আসমানের রুমে আবিষ্কার করলো রোজা। দরজা খোলায় ভিতরে বিছানার উপর রুহি, তার সামনে উপর হয়ে আছে আসমান। বাইরের পোশাক বদলেছে, টি শার্ট আর ট্রাউজার পরিধানে, তবে মাস্ক সরায়নি। রুহির হাতে সেই কালো টেডি বিয়ারটি, যেটা শুধুমাত্র স্পর্শ করার কারণেই রোজার উপর ক্ষেপে গিয়েছিল আসমান। কিন্তু রুহিকে খেলতে দিয়েছে। বাচ্চাদের প্রতি এতটাই দুর্বল কি তার হৃদয়? রোজার উপস্থিতি অনুভব করলেও আসমান বর্তমানে নিজে সবচেয়ে মনোযোগ কেন্দ্রভূত রেখেছে রুহির উপর। ছোট্ট শরীরে জড়ানো গোলাপ রাঙা ফ্রক, মাথার চুলগুলো দুই পাশে দুই তালগাছের মতন ছুটি বাঁধা, ঠোঁট জুড়ে হাসি, ফোলা ফোলা গালে সহজাত লালিমা। টেডি বেয়ার জড়িয়ে ধরে নাড়ছে আর উৎসুক প্রাণে আসমানকে দেখছে। আসমান আঙুল নাড়লেই খেলার ভঙ্গিতে খিলখিল করে হাসির ঝঙ্কার তুলছে। এ যেন অমৃত সুধা। বিছানায় এক পাশে বসলো রোজা নীরবে। আসমান রুহিকে কোলে তুলে নিয়েছে। এদিক সেদিক দুলিয়ে দোলানোর প্রক্রিয়ায় রুহির হাসি বিস্তৃত হয়েছে। আসমানের চুল আঁকড়ে ধরে টানছে, ব্যথা পাওয়ার অভিনয় করছে। তার ভুক্তভোগী দৃশ্যটি অদ্ভুত নয়, বরং ভীষণ মনোমুগ্ধকর ঠেকছে। নিজের হৃদয়ে আবেগের উদ্গীরণ অনুভব করছে রোজা। প্রজ্বলিত দৃষ্টিতে অবলোকন করে যাচ্ছে, মস্তিষ্কে মুদিত করে নিচ্ছে ভালো লাগার আবেশ ছড়ানো দৃষ্টিতে। বিছানায় গড়াগড়ি দিয়ে টেডি বিয়ার নিয়ে রুহিকে খেলতে দেখতে দেখতে হঠাৎই রোজা আনমনে প্রশ্ন ছিল, এটা তুমি ওকে দিয়েছো? নিস্তব্ধতা। রোজা দৃষ্টি তুলে আসমানের অবয়বে তাকালো। বিশেষ গুরুত্ব রয়েছে এই পুতুলের, তাই না? ঝুঁকলো আসমান। রুহি উল্টো গিয়েছে, সোজা হতে পারছে না। তাকে সোজা হতে সাহায্য করে ছুটে যাওয়া টেডিটা হাতে ধরিয়ে আপন মনেই তার কণ্ঠ প্রকাশ করল। আমার মেয়ে। সম্পূর্ণ বরফ হয়ে গেল। নিজের শ্রবণ ইন্দ্রিয়কে বিশ্বাস করতে না পেরে বিস্ফোরিত নয়নে চেয়ে থাকলো রোজা। আসমান তাকালো, নিজের জলজলে নিগুড়ো কালো দৃষ্টি মেলল রোজার সনে। তার কণ্ঠে প্রতিধ্বনি হলো, পুতুলটা আমার মেয়ে। কখন হাতের আঙুলগুলো বিছানার চাদর আঁকড়ে বসলো রোজা টেরটুকু পেল না। কায়সার এম্পায়ার অফিস ভবনের নিচে বেসমেন্টের পাতাল কক্ষে বসে আছেন বাদশা কায়সার। তার ঠিক ডান পাশে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আকাশ। নিবু নিবু দৃষ্টি তার আবদ্ধ সম্মুখে রাখা কফিনের দিকে। গার্ডরা আশেপাশে অবস্থান করছে, সকলের নত মুখ, শুধুমাত্র মাথায় ব্যান্ডেজ বাঁধা একজন কফিনের উল্টো পাশে মাটিতে হাঁটু গেড়ে বসে কাঁপছে আতঙ্ক এবং দুশ্চিন্তায়। বাদশা সুস্থির শীতল দৃষ্টি, শরীরে কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতোই প্রবল। ইশারা করতে কফিনটি কাছে টেনে আনা হলো। বাচ্চার একটুখানি ঝুঁকলেন। তার বিশ্বস্ত মাহিনের নিথর দেহ হিমায়িত, সম্পূর্ণ শরীর ধারণ করেছে, ফ্যাকাশে বর্ণ জিহ্বা বেরিয়ে রয়েছে, দৃষ্টিও আধ উন্মুক্ত। দেখতে ভীষণ বিভৎস লাগছে। তার চাইতো বিভীষিকাময় ব্যাপার। তার বুকের উপর ধারালো অস্ত্র দিয়ে খোদাই করে রাখা হয়েছে একটি ইংরেজি অক্ষর এ। অক্ষরটি চারিপাশে রক্ত জমাট বেঁধে কালচে হয়ে রয়েছে। দৃশ্যটিতে দৃষ্টিপাত ঘটালো, শরীরের রোমকূপ জুড়ে শীতল শিহরণ খেলে যায়। এ যেন অশরীদের কার্যক্রম। নিজের দৃষ্টি সরিয়ে হাত মুষ্টিবদ্ধ করে অনুভূতিহীন নিয়ন্ত্রণে আনলেন বাদশাহ। ক্রোধ, আতঙ্ক, দুশ্চিন্তা, ভীত, সংশয় মিশ্রিত এক বিষাদ অনুভূতি অনুভব করছেন তিনি। মাটিতে হাঁটু মুড়ে বসে থাকা লোকটি কম্পিত কণ্ঠে বলতে থাকলো, আমি কিছুই জানি না কিভাবে কি হয়েছে। আমাকে তো এক প্যাকেট সিগারেট কিনতে পাঠিয়েলেন মাহিন ভাই। এরপর ফিরে আসার সময় দেখি মেয়েটা দাঁড়িয়ে দেয়ালে পাশে, কিছু বুঝে ওঠার আগেই ইট দিয়ে বলে সমাপ্ত করতে পারল না সে। বাদশার নীরব ইশারায় দুজনই অগ্রসর হলো। পিস্তল ছেকিয়ে কাছ থেকে গুলি ছুড়ল। সাইলেন্সার শব্দ হলো, মৃদু ছিটকে উঠল মগজ। মৃত্যুর হাহাকার তুলে মেঝেতে লুটিয়ে পড়ল সদ্য প্রাণ হারানো শরীর। কেউ কোনো প্রকার টু শব্দটি উচ্চারণ করল না। বাদশার দৃষ্টি তখনও কফিনে। মাহিনের গলায় বাঁধা বউ বাঁধনটি দৃষ্টি কেড়েছে তার। দারুণ এক উপহার পাঠানোর হয়েছে তাকে কেলিং মেশিনের তরফ থেকে। দীর্ঘ এক মুহূর্তের নীরবতা, অবশেষে দীর্ঘশ্বাসের ধ্বনি কর্ণগোচর হলো সকলের। বাদশা হাতের তালুতে মুখের অর্ধাংশ ঢেকে নিলেন, বিড়বিড় করলেন, The girl is being protected by আসমান। জি। মৃদু কণ্ঠে জবাব সারল আকাশ। এক নজর সদ্য মৃতদেহের দিকে চেয়ে পুনরায় যুক্ত করলাম,
জটিল এক নিরাপত্তার দেয়াল তুলে দেওয়া আছে। নাম্বার ট্র্যাক করাও সম্ভব নয়। নির্দিষ্ট এরিয়ার ভেতরে প্রবেশ করলেই সিগন্যাল হারিয়ে যাচ্ছে। অবস্থান ট্রেস করতে ব্যর্থ আমাদের সাইবার এক্সপার্ট টিম। নতুন কোনো সফটওয়্যারের ফায়দা ব্যবহার করা হচ্ছে নিজেদের যোগাযোগ মাধ্যম ফাঁস হওয়ার হাত থেকে রক্ষায়। শুনে গেলেন বাদশা। এমন পারদর্শীভাবে নিজেকে লুকাতে সক্ষম ওই একটি মাত্রই ভান্তায় ঘুরে ফিরে সবকিছুই তার অস্তিত্বকে নির্দেশ করছে। ঘটেছে এক নব উত্থান। বাদশা উঠলেন, আসন এড়িয়ে পায়চারি আরম্ভ করলেন কফিনের পাশে। কেউ কিছুই উচ্চারণ করার সাহস করছে না, একমাত্র আকাশ ব্যতীত কথা বলতে তার অনুমতির প্রয়োজন নেই। 21শে সেপ্টেম্বরের আয়োজন ক্যান্সেল করা হয়েছে। আমাদের হাতে আর কোনো সুযোগ অবশিষ্ট নেই। ফাঁদ পেতে মেশিনকে ধরা সম্ভব নয়। বহুদিন বাদে বাদশার কণ্ঠে এক পরাবাস্তব অনুভূতির উপস্থিতি টের পাওয়া যায়। স্থির তাকিয়ে থাকলো আকাশ। প্রভুর এমন বাক্যের অর্থ হয়তো তার কোনো ভিন্ন পরিকল্পনা রয়েছে। তার দিকে ঘুরে বাদশা বিড়বিড় করলেন, আসমানে শেষ টার্গেট এখনো ধরাছোঁয়ার বাইরে। নিশ্চয়ই খুব শীঘ্রই তার মৃত্যু পরোয়ানা জারি হবে। সহসাই সবটা উপলব্ধি করলো আকাশ। কোনো দিকে ইঙ্গিত করা হচ্ছে এবং পরিকল্পনা কেমন হবে তাকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই। মৃদু হাসি নিয়ে বাদশা জানালেন, অনেক হয়েছে এই ইঁদুর বিড়াল দৌড়। ফাঁদ পেতে ধরা সম্ভব না হলে তার ফাঁদে তাকে আবদ্ধ করতে হবে। নিজের দাড়িতে হাত বুলিয়ে চললেন বাদশা কায়সার। তার ব্যবসায়িক প্রতিপত্তি বেহাত হতে শুরু করেছে। চেঞ্জার হারানোর খবর ইতিমধ্যে মিডিয়া ফলো করে প্রচারিত হচ্ছে। এবার তার এসপার নয়তো ওসপার। যে মেশিনকে তিনি নিজ হাতে তৈরি করেছেন সেই তার সাম্রাজ্যের বিনাশী রূপে আবির্ভূত হবে। কোনোদিন কল্পনাও করেছিলেন বাদশা? না, কোনোদিনও না। এই লড়াই বর্তমান সে শুধু প্রতিশোধের নয়, এই লড়াই অমুক অস্তিত্বের লড়াই। জিতবে একজনই, অপরজন হারবে সবকিছু। নৃশংসতার কলঙ্ক গ্রাস করবে তাকে অচিরেই। মার্বেল ভবন। বেশ কিছুদিন পেরিয়ে গিয়েছে। অশুভ সেপ্টেম্বরের মাস বিদায় নিয়েছে ভবনের মানুষগুলোর জীবন থেকে। অক্টোবরের মৃদু শীতের আবহ ধীরে ধীরে আপন হিমের চাদর বিছাতে আরম্ভ করেছে প্রকৃতি জুড়ে। দিন হয়ে এসেছে ছোট আধারে। রাত্রি দীর্ঘ বছরের শেষ প্রান্তে এসে দাঁড়ানো। সভ্যতা ব্যস্ত সর্বোচ্চটুকু আদায় করে নিতে। গত দুদিন ধরে ভীষণ ব্যস্ত আসমান। ব্যস্ত বলতে তার মুখদর্শনের সুযোগটুকুও হয়নি জোরজার, কারণ সে বাড়িতেই ফিরেনি। কোথায় আছে, কি করছে সেই সম্পূর্ণ সম্পর্কে বিশেষ কোনো ধারণা কারণ নেই। নিহত নিজের তল্পিতল্পা গুটিয়ে নিয়েছে। মার্বেলের তার শেষ সপ্তাহ, তারপর বিদায় নেবে সে। পাড়ি জমাবে আপন ঠিকানায়। বিলাল রেমান পর্যন্ত নিজের আপন জগতে ডুবে রয়েছেন। খুব ভোরে বেরিয়ে যান, ফিরে আসেন গভীর রাতে। মাঝে মাঝে তাকে সঙ্গ দেয় চারুলতা। কোম্পানির কোনো কাজে ব্যস্ত সময় পার করছেন। কেবি গ্রুপের অর্থনৈতিক ভিত্তি গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা সম্পর্কে রোজার কোনো ধারণা নেই, তবে তবুও আর আশেপাশে মানুষগুলোর আচার আচরণ সে আন্দাজ করতে সক্ষম। এক অঘোষিত যুদ্ধ শুরু হতে যাচ্ছে শীঘ্রই। কেউ বাসায় নেই, না নিহাত, না আসমান, না বেলাল রেমান। সম্পূর্ণ একলা রোজা। অবহেলায় প্রস্তুতকৃত একটি রুটি আর ডিম ভাজা দিয়ে ক্ষুধা মিটিয়ে চারুলতার কাছ থেকে ধার করে আনা ল্যাপটপটা নিয়ে বসলো সে। দাদুর চলে যাওয়ার পর থেকে মানসিকভাবে এতটা বিপর্যস্ত হয়ে পড়েছে যে নিজের জীবনের মনোযোগ দেওয়ার কোনো ইচ্ছাই হয়নি, কিংবা বাস্তবতা ভালো উপলব্ধি করতে পারছে। জীবন কারোর জন্য থেমে থাকে না। যতদিন না সৃষ্টিকর্তা নিজ ইচ্ছায় তাকে নিজের কাছে টেনে নেন, ততদিন পর্যন্ত এই ইহকালের জীবনকে বোঝা তাকে বইতে হবে। বিছানায় পা গুটিয়ে বসে ল্যাপটপে প্রুফ রিডিং শেষে ইমেল করে ফাইল অ্যাটাচ করে অফিসের ঠিকানা সেন্ড করে দিল। তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপটা ভাঁজ করে দু হাতে মুখ ঢাকলো। সেপ্টেম্বর মাসের আগে লেখা একটা গল্প দিয়ে চালিয়ে দিয়েছে এটা দ্বিতীয়টি। গতদিন থেকে নিজের মস্তিষ্কে জাগতিক যন্ত্রণা থেকে দূরে রাখতে ভেবে ভেবে লিখেছে। কে জানে ফিডব্যাক কেমন আসে। ফাউন্টেন পেনের সম্পাদক জ্যাক হেনরি অবশ্য তার দাদুর প্রয়াণের খবরে বিরতি নিতে বলেছিলেন, কিন্তু রোজা নিজের চাকরির প্রথম পর্যায়ে গাফলতির অভিযোগের সুযোগ দিতে চায়নি কর্তৃপক্ষকে। তাই যেমন করেই হোক কাজটাকে নিজের অন্তত ঠিক রেখেছে এবং রাখবে, এমনটাই ইচ্ছে তার। বিছানা একা একা বসে ভাবল রোজা, কি তার জীবনের উদ্দেশ্য।
আগে তো দাদুর জন্য বেঁচে থাকা হয়েছে, লড়াই হয়েছে, নিজেকে চুক্তিতে আবদ্ধ করা হয়েছে, কিন্তু এই চুক্তির আদৌ কোনো প্রয়োজন রয়েছে? কি হবে নিজেকে রক্ষা করে? জীবনের ভয় তো আর তার নেই। তবুও অবাধ্য এই হৃদয় কিছুতেই মানতে চায় না। চুক্তি সমাপ্তির কথা মাথায় আসলেই সমস্ত শরীর কেমন অবাধ্য প্রতিক্রিয়া করতে শুরু করে। যদিও সত্যি নয় পাতানো, তবুও এখানে একটি পরিবার পেয়েছে সে। একজন বাবা, একজন বোন, একজন ভাই এবং একজন, কি বলা যায় তাকে, সঙ্গী, রক্ষক নাকি ধ্বংসক। এমন একটি মানুষের প্রতি রোজার এক সমুদ্র সমান দুর্বলতা অনুভব করবে সেটা কোনোদিনও ভাবতেও পারেনি। এতদিন নিজের অনুভূতিগুলোকে স্রেফ প্রয়োজনে বলে চালিয়ে দিয়েছে নিজের কাছে, কিন্তু অন্তরের কাছে কি মিথ্যে বলা যায়? হৃদয়ের মাঝে প্রস্ফুটিত নব্য অনুভূতির কলিটি ধীরে ধীরে পাপড়ি মেলে পুষ্পের আকৃতি ধারণ করতে শুরু করেছে। কিভাবে রুখবে এই বেহায়া মনকে? আসমান এবং তার রহস্যের অস্তিত্ব। কোনো এককালের এই রহস্য মানবও ভালোবেসেছিল এক ভাগ্যবতীকে, নিজের সবটুকু উজাড় করে আগলে নিয়েছিল হৃদয় রানীকে। তাদের বিয়ে হয়েছে, সংসার হয়েছে, সন্তান হয়েছে, একটি পরিবারও। কিছু না থাকার থেকেও হুট করে পেয়ে যাওয়া এবং পাওয়ার পর আবার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া অতি মাত্রায় নিষ্ঠুর, অসহ্য এক যন্ত্রণাদায়ক অনুভূতি। রোজার তুলনায় ভালো আর কেই বা জানবে প্রতিনিয়ত এমন অনুভূতি বুকে পুষে বেঁচে থাকার গ্লানি। মৃদু পদশব্দে রোজার মনোযোগে ব্যাঘাত ঘটালো। মাথা ঘুরিয়ে তাকাতে চারুলতাকে রুমে প্রবেশ করতে দেখলো। ঘুমের পোশাক পরে একেবারে তৈরি সে। বর্তমানে রোজার সঙ্গে থাকার প্রয়োজন যদিও নেই, কিন্তু আজ বাসা খালি বলে রোজাই তাকে আসতে বলেছে। হৃদয় ঠিক ঠিকানা নেই। একা একা ভাবতে ভাবতে যদি কখনো আবার উল্টোপাল্টা কিছু করে বসে। বিছানায় উঠে মুহূর্তে নিজের পাশে শুয়ে পড়লো চারুলতা। মেয়েটাকে ক্লান্ত লাগছে, ফ্রিল্যান্সিং এর কাজ করছে আজ সারাদিনে, তাই রোজা বিশেষ কিছু না বলে লাইট অফ করে শোল। কিন্তু ধুকে ধুকে হৃদযন্ত্র জানান দিচ্ছে যে আজ রাতে খুব সহজে ঘুম নামক বস্তু তার নয়নে আগমন করবে না। দীর্ঘ মুহূর্ত জুড়ে সিলিং এর দিকে তাকিয়ে থেকে হঠাৎই মুখ খুলো রোজা। আসমান এবং চিত্রলেখার মেয়ে ছিল। সবে মাত্র বুঝে আসা চারুর চোখ চট করে খুলে গেল। কিছুটা বিস্ময় নিয়ে সে মাথাটা ঘুরিয়ে চাইল রোজার দিকে। এই পর্যায়ে পর্যন্ত বর্ণনা সে করেনি, তাহলে মেয়েটা কিভাবে জানলো তাই ভাবছে। রোজা পাশ ফিরল, মাথার নিচে হাত দিয়ে দৃষ্টি মেলালো চারুর সাথে। একদম সুস্থির তার মুখায়ব। চারুলতা, আমি উপন্যাসের অন্তিম পাতা পর্যন্ত পৌঁছাতে চাই, এক্ষুনি সেই সময়। সিলিং এর দিকে দৃষ্টি গেল চারুর। একটি দীর্ঘশ্বাস নির্গত হলো তার বুক থেকে। মৃদু কণ্ঠে শুধালো, তুমি সত্যি প্রস্তুত? এক মুহূর্ত ভাবলো রোজা। না, মোটেও প্রস্তুত নই। অবাক হয়ে চারুলতার দিকে তাকাতেই রোজা যুক্ত করলাম, কিন্তু আমি সেই অতীতের মোকাবেলা করতে চাই, জানতে চাই, বুঝতে চাই, সবকিছুর সাক্ষী হতে চাই। একটি ঢোক গেল চারুলতা। তার দৃষ্টি ফিরে গেল সিলিং এ। মিনিট খানেক পর তার কণ্ঠ হতে ধ্বনিত আরম্ভ করলাম, আপু আর আসমানের বিয়ের পর স্মৃতির পাতা উল্টে অতিবাহিত হয়েছে 1.5 বছর। 400 তধিক দিন। সময় নামক জাদুর কাঠির ছোঁয়ায় বদলেছে ব্যাপক কিছু। একসময় অচিন্তনীয় বিষয়বস্তুকেও আজ বাস্তবতা হয়ে ধরা দিয়েছে এই ধরিত্রীর বুকে বসবাসরত কিছু কিছু মানুষের জীবনে। মানব জীবনে আসলেই বড্ড বিচিত্র। নাটকের চাইতো নাটকীয়, তাই তো কবি সাহিত্যিকগণ সেই অমুক বাস্তবতার নিরিখে সাজা নিজেদের কবিতার পঙ্ক্তি। নাটকের দৃশ্য কিংবা উপন্যাসের কাহিনী, বাস্তবতা, নাটক, চলচ্চিত্র, কিন্তু তা এই মানব জীবনের মোড়ে মোড়ে ঘটিত গল্পসমূহ থেকে অনুপ্রাণিত। ইতালির উত্তর প্রান্তের একটি গ্রাম মানারোলা, জগৎ বিখ্যাত চিঙ্কু তেরে রিজিয়নের মোট 5টি গ্রামের মধ্যে অন্যতম। এই গ্রামটি পর্যটক মাত্রই আকর্ষণের বিষয়বস্তু। সমুদ্রের পাশেই পর্বতের ন্যায় টিলার উপর সজ্জিত রং বেরঙের বাড়িঘর, যার দেয়ালে দেয়ালে জড়িয়ে রয়েছে প্রাচীন ইতিহাস। জনজীবন এখানে বড় প্রশান্তিকর। স্নিগ্ধ আবহাওয়ার নৈশব্দ, তার সঙ্গে কফির স্বাদ উপভোগ করতে করতে সূত্রপাত ঘটে দিনের। দিবাকর পশ্চিমে ঢলতে ঢলতে বৃদ্ধি পায় পর্যটকের আনাগোনা। স্থানীয়রা
ধর্ণা দেয়। বাজারগুলোতে প্রয়োজনীয়তা সতেজ সবজি সংগ্রহ করতে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঝলমলে বাতিতে সজ্জিত হয়ে ওঠে অলিগলিতে মোড়ানো সড়কগুলো। ছেলে মেয়েদের দল ছুটে বেড়ায়, হেসে খেলে প্রাচীন সুরে বেজে ওঠে বাঁশরে। নিজেদের মন প্রাণ তাতে বিলিয়ে আনন্দে মেতে ওঠে বাসিন্দাগণ। দীপাকর পশ্চিম প্রান্তে উকি দিচ্ছে, জানান দেয় নিজের অস্ত যাওয়ার সময়। লাইব্রেরির অভ্যন্তরে তাকের মাঝে ধরে ধরে সাজানো পুস্তকগুলোর মোটা লম্বা মলাটে সেই সূর্য রশ্মি প্রতিফলিত হয়ে চলেছে। বায়ুতে পুরনো কাগজের অদ্ভুত সুঘ্রাণ, নীরবতার মাঝে শুধুমাত্র পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টানোর শব্দ। কেউ বা আবার বই থেকে নিজের ল্যাপটপে টুকে নিচ্ছে প্রয়োজনীয় অংশ। কিবোর্ডের কি চাপার মৃদু ধ্বনি কারোর জন্য বিরক্তিকর হলেও ঠিক আপত্তিকর নয়। প্রতিদিনের মতো নিজের প্রয়োজনীয় বইটি সংগ্রহ করে এগিয়ে এলো মেয়েটি। লাইব্রেরিয়ানের ডেস্কের নিকট এসে নিজের কার্ড দিয়ে ব্রেসলস পরিহিত দাঁত দেখিয়ে হাসল। Prego questo libro oggi? বেনে। পাল্টা উত্তর এলো ইটালিয়ানে। যদিও মানুষটি দেশীয় নয়, তবুও ভাষার টানে বোঝা দেয় ধবধবে বর্ণের ত্বকে। সকলের মাঝে তাকে কিছুটা আলাদাভাবে চোখে পড়ে। এই কয় মাসে আনাগোনায় পরিচিত হওয়া হয়েছে অনেকটাই। আজ এই বইটি নিয়েছি। গ্রান্দে। জবাব দিয়ে আসমান বইটি সুন্দর করে কাগজে মুড়িয়ে মেয়েটিকে দিল। রেজিস্টার বুকে চুকে নিল তার লাইব্রেরির কার্ড নম্বর এবং আজকের তারিখ। বইয়ের প্যাকেটটি নিয়ে মেয়েটি দ্বিতীয় দফায় উজ্জ্বল হেসে বললাম, উৎসবে দেখা হচ্ছে তাহলে। বউ নসিয়েরা, সুসন্ধ্যা। হাত নেড়ে মেয়েটি বিদায় নিল। পাল্টা হেসে হাত দেখালো আসমানও। সন্ধ্যা হওয়ার আগে লাইব্রেরির শিফট শেষে বেরিয়ে পড়লো আসমান। সমুদ্র থেকে প্রবাহিত হয়ে আসা বিশুদ্ধ নোনা বায়ুতে বুক ভরে মুক্তির প্রশ্বাস টেনে এগোলো। রাস্তা ধরে চললো বাজারের দিকে। ক্রমেই ভিড় বাড়ছে পর্যটকদের আনাগোনায় পরিপূর্ণ সড়ক থেকে দোকানপাট পর্যন্ত। তবে এই ভিড় খুব একটা খারাপ লাগছে না আসমানের, বরং এই জীবনে সে ক্রমশই অভ্যস্ত হয়ে পড়েছে। কখনো কি ভেবেছিল সেও জীবনে কোনোদিন স্বাধীনতা লাভ করবে? এই পৃথিবীর সবকিছু থেকেও এতদিন তার কিছুই ছিল না। পরাবাস্তব এক শৃঙ্খলে আবদ্ধ আপন সত্তাকে মুক্তির পথ দেখিয়ে যে অস্তিত্ব, তার প্রতি আসমানের কৃতজ্ঞতা কিংবা ভালোবাসার কোনো বিশেষ শেষ নেই। অমানুষে ডুবেছিল সে। তারপর হঠাৎ একদিন এক দৃপ্তিময় হাতের ছোঁয়া তার সাদা কালো বর্ণবিহীন জীবনে চড়েছে রঙের ছটা। তারই পরিণয় আসমানের বর্তমান জীবন, যে জীবনে আবেগ, অনুভূতি, ভালোবাসা, মায়া, স্বপ্ন, সুখের কোনো শেষই নেই। বাজারে এসে দাম দর করে কিছু সতেজ সবজি এবং ক্র্যাব নিল। তারপর ধরলো বাড়ির পথ। ক্রমশ পাহাড় বেয়ে ওঠার মতন সড়ক, দুপাশে রঙিন বাড়ি, বারান্দায় বারান্দায় ঝুলছে টপ। কেউ কেউ আবার শখ করে লণ্ঠনও ধরিয়েছে। দাওয়াত বসে আকাশ দেখছে কেউ বা সন্ধ্যাকালীন পানীয় পান করতে করতে আরামকে দাঁড়ায় আসেন। আসমান পথ ধরে এগিয়ে যেতে যেতে প্রতিবেশীদের দু একজন হাত নাড়ল তার উদ্দেশ্যে। ইটালিয়ানে সম্ভাষণ বিনিময় করে শেষ প্রান্তের নীল রঙের বাড়িটার কাছে পৌঁছালো সে। করাঘাত এড়িয়ে পকেট থেকে চাবি বের করে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম। আরামদায়ক এবং উষ্ণ বাড়ির ভেতরেই কক্ষে ঢুকতেই কিচেন থেকে উক্কি দিল চিত্রলেখা। ঠোঁট জুড়ে তার বিস্মিত হাসির রেখা। ওয়েলকাম হোম মাই ব্রোকেন হার্ট। সম্বোধনে হাসলো আসমান। এগিয়ে গিয়ে কাউন্টারে হাতের উপর ব্যাগ রেখে দিল। স্নিকে হাত ধুয়ে নিতে লাগলো নিজের। পেছন থেকে তার বাইকের পোশাক খুলে নিয়ে ঝুলিয়ে রাখলো চিত্র। তার উভয় বাহুতে জড়িয়ে ধরলো নিজের স্বামীকে। কাঁধে চুমু ছুঁয়ে বিড়বিড় করলাম, কেমন গেল দিন আপনার মিস্টার? উল্টো খুলল আসমান। নিজের বাহুতে চিত্রকে কাছে টেনে ফিসফিস কণ্ঠে জানালো, এমনিতে ঠিকঠাক, কিন্তু তোমাকে ছাড়া একাকিত্বে মোড়ানো। উফ বাবা, এত রোমান্টিক কথাবার্তা কবে থেকে শিখলেন মিস্টার ব্রোকেন হার্ট? এত মিষ্টতা তো সইছে না, আমার ডায়াবেটিস হয়ে যাবে। লাইব্রেরির উপন্যাসের কিছু লাইন চুরি করে নিজের কল্পনা মিশ্রিত করে তৈরি করেছি। সমস্যা কি এত তাতে? অবশ্যই নয়, আমি এমন মিষ্টতা চাই, আরও চাই।
আসমানের কাঁধে হাত জড়িয়ে কাছাকাছি এলো চিত্র। তাকালো নয়ন পানে, উভয় দৃষ্টি এক, কামনা গভীর কিছু। ঝুঁকে এলো আসমান, চিত্রের মুখে আলতোভাবে স্পর্শ করে তার কোমল উষ্ঠে ছোঁয়ালো নিজের অধর। সেকেন্ড খানেকের কোমলতা রূপ নিল নিগুড়তায়। বুঝে এলো চোখের পাতা, আসমানের চুলে জড়িয়ে গেল চিত্রর আঙুল। ওয়া ওয়া তীক্ষ্ণ ক্রন্দন ধ্বনিতে ভালোবাসা বিনিময় মুহূর্তে ছেদ পড়ল। নিজেকে ছাড়িয়ে নিয়ে খিলখিল করে হাসল চিত্র। তোমার নবাবজাদি বড্ড পজেসিভ। মৃদু শব্দ করলো আসমান, হাসল। দ্রুতগতিতে চিত্রর কপালে চুমু এঁকে ছুটল ভেতরের রুমে। ঠোঁটে হাসি ধরে রেখে বাজারের প্যাকেট থেকে জিনিসপত্র বের করতে লাগলো চিত্র। কিছুক্ষণ পরে ক্রন্দন ধ্বনি থমকে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো আসমান, তার কোলে ফুটফুটে এক ছোট্ট দেহি শিশুকন্যা। আমার মেঘ শোনা, বাবাকে মিস করছো তুমি? সোফায় বসে কন্যা মেঘের সঙ্গে খুনসুটিতে মেতে উঠল আসমান। 6 মাস বয়সী মেঘ নিজের পিতার আঙুল চেপে ধরে সবিস্ময়ে চেয়ে আছে। কিছুক্ষণ হলো মাত্র ঘুম থেকে জেগেছে সে। সারা বাড়িতে জানান দেওয়া দরকার ছিল যে মহারানীর ঘুম ভেঙেছে, রাজ্যপাট চালাতে প্রস্তুত সে। আসমান প্রজ্বলিত দৃষ্টিতে এক মনে নিজের ছোট্ট অংশটার দিকে চেয়ে রইল। সেও একদিন পৃথিবীতে স্বাদ লাভ করবে এমন অকল্পনীয় চিন্তা তার জীবনে চিত্রলেখা আসার পূর্বে কোনোদিন আসেইনি। কিচেন থেকে স্বামী এবং সন্তানের খুনসুটি মাখানো দৃশ্যের দিকে চেয়ে রইল চিত্র। নিজের হৃদয় এমন এক আবেগ অনুভব করলো যা পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এত সুখ তার জীবনে, এত শান্তি। সৃষ্টিকর্তা আদতে পরম দয়ালু, তাই আসমানের মতন একজন মানুষকে তার ভালোবাসা তার স্বামী হিসেবে প্রেরণ করেছেন। আশীর্বাদ স্বরূপ এই ভালোবাসা সম্পর্কে মাঝে আগমন ঘটেছে মেঘের। সম্পূর্ণ নাম চিত্রা রেমান মেঘ। আসমান এবং চিত্রলেখা উভয়ের একটি করে অংশ নিজের মাঝে ধারণ করে বেড়ে উঠছে মেঘ। আজও মেঘের জন্মের দিনটার কথা খুব মনে পড়ে চিত্রর। গর্ভাবস্থায় শেষ কয়েক মাস বেলাল রেমান আর চারুর সাথে রোম শহরে কাটিয়েছেন। যেদিন হাসপাতালে তার ডেলিভারি ডেট ছিল সেদিন ঘন কালো মেঘপুঞ্জে আচ্ছাদিত হয়েছিল সমস্ত আকাশ। পরবর্তীতে চারুলতার কাছে শুনেছে সে অপারেশন থিয়েটারে থাকাকালীন আসমান এতটাই আতঙ্কিত ছিল যে ডাক্তার কিংবা নার্স কাউকে দেখলেই ছুটে যাচ্ছিল। থরথর করে কাঁপছিল তার শরীর। আর মেঘকে প্রথমবার কোলে নেওয়ার পর অনুভূতিহীন মেশিনও মেঝেতে হাঁটু মেরে বসে কেঁদেছিল অনেকক্ষণ। আসমানের নয়নে শুধুমাত্র একটিবারই চোখের জল খেয়াল করেছিল চিত্র। তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় তার ও যে আবেগ রয়েছে, সেও যে কষ্ট কিংবা খুশিতে কাঁদতে পারে, তা সকলের নিকট প্রমাণিত হয়েছিল মেঘের জন্মের দিন। মেঘ বলতে রীতিমতো অজ্ঞান আসমান। চিত্র আগেই খেয়াল করেছিল বাচ্চাদের প্রতি এক প্রকার ভিন্ন টান রয়েছে মানুষটার। চিত্রর দৃঢ় বিশ্বাস ছিল যারা বাচ্চাদের ভালোবাসতে জানে তারা আর যাই হোক অন্তত মানুষ হিসেবে খারাপ হয় না। আসমানের প্রতি দুর্বল তাতে আরো গভীরই হয়। নিজের সন্তান পৃথিবীতে আসতে চলেছে জেনে ছেলেটির অভিব্যক্তি এতটাই প্রফুল্ল হয়ে উঠেছিল যে সবকিছু ভুলে গেলেও চিত্র কোনোদিনও সেই মুহূর্তটি ভুলবে না। জন্মের পর মায়ের থেকে অধিক নিজের বাবার প্রতি আসক্ত হয়েছে মেঘ। চিত্র গর্ভবতী থাকাকালীন সকল সাংসারিক কাজ থেকে আরম্ভ করে যাবতীয় প্রয়োজনীয় মেটানোর কাজ আসমান করত। চিত্রকে সামান্যতম কষ্ট করতেও রাজি ছিল না সে। রান্নায় চিত্রকে টেক্কা দেওয়ার ক্ষমতা উৎপত্তি তার সেইখান থেকে। মেঘ আসার পরও তাকেও দেখভালের দায়িত্ব সেই পালন করে আসছে সমান তালে। প্রয়োজন বলে নয়, তার ভালো লাগে নিজের পরিবারের যত্ন নিতে। অদ্ভুত সম্মোহিনী ক্ষমতা রয়েছে আসমানের। নিজের স্নেহ এবং ভালোবাসার চাদরে সে সর্বদা মুড়িয়ে রাখে মেয়েকে, রক্ষা করে চলে সমগ্র অশুভ জগতের হাত থেকে। স্ত্রী সন্তানের ছোট্ট এই পরিবারটি তার জন্য পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গীয় নীল। সোফায় আসমান এবং মেঘ খেলতে খেলতে মেঘের দুধ তৈরি করে এগোলো চিত্র। আসমানের হাতে ফিডার তুলে দিতেই সে মেঘকে কোলে বসে বিড়বিড় করলাম, মামুনি করো তো, এই দেখো তোমার সুন্দরী মায়ের তৈরি সুস্বাদু খাবার তৈরি। না খেলে আমার দিকে জুতো চলে আসতে পারে। তুমি নিশ্চয়ই চাও না তোমার পাপা ব্যথা পাক। হেসে আসমানের মাথায় ছাটি লাগালো চিত্র। পাল্টা হেসে মেঘকে মনোযোগ দিতে আদর্শ পিতা। চিত্র ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে রাতের খাবার তৈরি করতে করতে মেঘকে নিজের কাছেই রাখলো আসমান। একটা সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো নিজের রাজকন্যাকে তার ক্রিবে শুয়ে কপালে ভালোবাসার চুমু এঁকে দিল।
নিজের হাতে থাকা অ্যালকোহলের গ্লাস সজোরে মেঝেতে ছুঁড়ে ফেলল নাবেল। ভেঙে চুরমার করে ঝরঝর করে কাচের টুকরো ছড়িয়ে পড়ল এদিক সেদিক। তাতে আশেপাশে উপস্থিত লোকগুলো ভরকে গেল। বিপরীত প্রান্তের আসনে বসা রাফা নির্বিকার, আপন মনে চুমুক দিতে নিজের হুইস্কিতে, দৃষ্টিতে ধোঁয়াশা অনুভূতি। আবারও ফেল? কি খাস কি তোরা? সামান্য একটা মন্ত্রীর চেলাকে টপকাতে পারিস না? হাঁটু মেরে বসে আছে দুজন মানুষ। ভয় কাঁপছে থরথর করে নাবিল নিজের কোমরে দুহাত জড়িয়ে চিৎকার জারি রাখল। শালার কত বড় সাহস! আমাকে নগণ্য মনে করে একটা মাত্র কাজ, সেটা করলে নাকি ভীষণ ক্ষতি হয়ে যাবে। আমি নাকি অশিক্ষিত, আবার হুমকিও দেয় ওটাকে। রাফা সুরুত করে চুমুক দেওয়ার শব্দে বিরক্ত হয়ে নাবিল টেবিলে লাথি হাঁকালো, মাথা চেপে ধরে বলতে থাকলো, সবগুলা অকর্মা ডেকি। আসমান থাকলে 1 ঘন্টায় ওই নিমুখ হারাম ফিনিশ হয়ে যেত। দৃশ্যমানভাবে কম্পিত হয়ে উঠল রাফার শরীর। তবুও নিজেকে নির্বিকার দেখানোর আপ্রাণ প্রচেষ্টা তার। বিড়বিড় করলো, যেটা নেই সেটা নিয়ে ভেবে লাভ কি? চলে গিয়েছে বেইমানি করে। ওই আসমান সালা আরেক ফহিননি, কত বড় গাদ্দার! যার খেয়ে যার পরে বড় হয়েছে তাকেই বুড়ো আঙ্গুল দেখিয়ে তার সংসার পাতানো। সে নাকি আর এসব করবে না। মগের মূল্য। পবিত্র পানিতে গোসল করলেই কি আর অতীত মুছে যায় সানা? শুধুমাত্র ভাবার জন্য, নাহলে ওটাকে ধরে কিছুই করতে পারতি না ব্রো। তুই আঙ্গুল তোলার আগে ও তোর ধর থেকে মাথা বিচ্ছিন্ন করে দিত। কটমট করে রাফার দিকে তাকালো নাবেল। তার বর্তমানে এই বারবি জলটাকে আছা দিতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কিছুই বলো না। এই মেয়ের মাথার তার ছিঁড়া, মানসিক সমস্যা আছে, অদ্ভুতের সমস্যা তার সবারই জানা। নিজেদের লোকেদের দিকে তাকালো নাবিল, আদেশ ছড়ল, তোদের দ্বারা হবে না। নেহাতকে ফোন দে। নিহাত ভাই স্যারের নির্দেশ অলরেডি একটা মেশিনের আছে পাকিস্তানে। ফাক। অশ্রাব্য শব্দ উচ্চারণ করে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেল নাবেল। তার চলার পথের দিকে তাকিয়ে রইল রাফা। মস্তিষ্ক জুড়ে বর্তমানে একটি চিন্তা বইছে তার, একজনের চিন্তা। কতদিন দেখে না ওই শুভ্র মায়াবী মুখখানা। দিবাকর নিজের রশ্মি বিলিয়ে নব্যদিনের সূচনা ঘোষণা করতে মিটমিট করে নিদ্রাপুরী থেকে ধরিত্রীতে পদার্পণ করলো আসমান। আর মোড়া ভেঙে তাকালো পাশে। তার স্নিগ্ধ ভালোবাসা চিত্রলেখা প্রতিদিনের মতনই স্বপ্নর জগতে বিচরণ করছে। সুদর্শনার মুখখানা সোনালি আভায় প্রজ্বলিত রত্নের ন্যায় চমক প্রদান করছে। মিষ্টি হেসে ঝুঁকলো আসমান। স্ত্রী অধরে ছোঁয়ালো, নিজ অধরে আলতো স্পর্শ, তারপরে সরে গেল। উঠে বসে পাশের ক্রিবের দিকে তাকালো। নয়নের মণি মেঘ বিলীন আপন জগতে। তার ললাটেও স্নেহ বুলিয়ে বিছানা ছাড়লো আসমান। আজকে হলিডে, লাইব্রেরি বন্ধ থাকবে। দুপুরের পর থেকে উৎসবে মেতে উঠবে সমস্ত মানলোয়া। তার প্রস্তুতি চলমান। ফ্রেশ হয়ে কিচেনে চলে এলো আসমান। গতকাল মেঘ তাদের অনেক জ্বালিয়েছে। থেকে থেকে কেঁদে উঠেছে রাতে, তাতে ক্লান্ত চিত্র। সাধারণত আসমানের আগেই ঘুম থেকে উঠলেও আজ উঠতে পারেনি। ঘুমাক একটু, বিশ্রাম দরকার মা এবং মেয়ে উভয়েরই। ভেবে নাস্তার জন্য পাউরুটির টোস্ট এবং ডিম পোচের ব্যবস্থা করতে থাকলো আসমান। দক্ষ হয়ে আসা হাতেই পোচ তুলে প্লেটে সাজিয়ে ফলগুলো বের করে ভাইব্রেট করে উঠলো কাউন্টারের উপর রাখা তার ফোন। তুলে নিল। স্ক্রিনে বাংলাদেশি নাম্বার দেখে তার সুকুচকে এলো, তবুও রিসিভ করলো নিজ থেকে। কোনো কথাই বলল না। ভালো আছো? আছি। আগে শুধু উত্তর পাওয়া যেত, এখন অতিরিক্ত শব্দ উত্তরে যুক্ত করেছে উন্নতি। ভাবলো ওপাশের মানুষটা। মেয়ে হয়েছে শুনলাম, কি নাম রেখেছ? মেঘ। বাহ, সুন্দর নাম। কেন ফোন করেছেন? এক মুহূর্ত নীরবতা, তারপর জবাব এলো, কেবি গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিরাট আয়োজন করা হয়েছে, জানো নিশ্চয়ই? না, জানি না। দেশের খবর খুব একটা রাখা হয় না। ও, তাহলে জানিয়ে দিলাম। আচ্ছা। তোমার স্ত্রী আর মেয়েকে নিয়ে এসো। ভাবলাম দাওয়াত তোমার প্রাপ্য। আপনি দাওয়াত দিতে ফোন করেননি? আবারও নীরবতা, এবার দীর্ঘ সময়ের অতঃপর নিঃশ্বাসের শব্দ। হ্যাঁ, সব সময়ের মতোই ঠিক ধরেছ। বুদ্ধিতে চির ধরেনি জেনে খুশি হলাম। আমি আর ওইসব কাজ করব না বলেছি।
তোমাকে কিছুই করতে হবে না, শুধু একবার দেখা করো, কিছু পরামর্শ দেবে, বাস। প্রতিবাদ করতে যেও থমকে গেল আসমান। প্লিজ, কথা দিচ্ছি এই শেষবার। এতদিনের কৃতজ্ঞতা বোধ থেকে হলেও অন্তত তোমার সহযোগিতা কামনা করছি। ঠিক আছে, আমি আসবো। আহা, খুশি হলাম। স্ত্রী মেয়েকে নিয়ে এসো, অন্তত একবার মুখদর্শন পর্যন্ত না দেওয়ার মতন পাষাণ হবে না আশা করি। চিত্র চাইলে হবে, রাখছি। নিজের ফোন কেচে কাউন্টারে রেখে দিল। তার উৎফুল্ল মনটা হঠাৎ করে বিষাদে পরিপূর্ণ হয়ে উঠল। চিত্রলেখাকে বিয়ের সময় বাদশা কায়সারকে এক প্রকার হুমকি দিয়েছিল সে, রেমান পরিবারের যদি কোনো ক্ষতি হয় সে চুপ বসে থাকবে না। তাকে সত্যি ঘাটানি বাদশা সেই পরিণতি পাচ্ছে পুনরায় অতীতের মুখোমুখি হওয়া। নিজের বর্তমানের পবিত্রতা রক্ষা করা সম্ভব হবে কি? অবশ্য হবে, কেন হবে না? চিত্রকে সে কথা দিয়েছে। তাছাড়া সে আর একা নয়, তারও একটা ছোট্ট সুখের পরিবার রয়েছে। ভাবতে আসমানের ঠোঁট জোড়ে মৃদু হাসির ধারা ছড়িয়ে পড়ে। তখনও সে আন্দাজ করেনি তার ভাগ্যের মোড় কতটা নাটকীয় রূপ ধারণ করতে পারে। কেবি গ্রুপ আসলে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নাকি সন্ত্রাসী সংগঠন? উত্তর দুটোই। ক্যারিয়ারের প্রথম দিকে কেবি গ্রুপ শুধুমাত্র একটি ব্যবসায়িক কেন্দ্রিক প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকলেও প্রিয়ভাব প্রতিপত্তি বৃদ্ধির লোভে ধীরে ধীরে কালো জগতের আধারে নিজেদের শিকড় বিস্তৃত করতে শুরু করে। ক্যারিয়ারের প্রথম দিকে কেবি গ্রুপ শুধুমাত্র একটি ব্যবসায়িক কেন্দ্রিক প্রতিষ্ঠানে সীমাবদ্ধতা থাকলেও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির লোভে ধীরে ধীরে কালো জগতের আধারে নিজেদের শিকড় বিস্তৃত করতে শুরু করে। কিছুটা সফলতা লাভ কেবি অধিপতিদের আকাশচুম্বী চাহিদা কোনোদিনও পূরণ করতে সক্ষম হয়নি। শুধুমাত্র ক্ষমতা নয়, ক্ষমতার কেন্দ্রের রাজসিংহাসনের প্রয়োজন ছিল তাদের। তাই এমন পরিকল্পনা মাফিক কার্যক্রম ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীকে যতটা না ব্যবসায়িক মস্তিষ্কের সোচারু চালে বধ করা হয়, তার থেকেও অধিক দমন করা হয় পেছনে কলকাঠিনেরি কিংবা জীবন নাশ করে। সেখান থেকেই ধীরে ধীরে হিট টিম, সাইবার টিম, অ্যাসাসিন বাহিনীর উৎপত্তি। ক্ষমতার জোর এতটাই প্রভাবশালী হলো তাতে সে স্বয়ং সরকারের মন্ত্রীদের নিয়ন্ত্রণও পরোক্ষভাবে চলতে থাকলো। কেবি গ্রুপের নির্দেশে মুষ্টিবদ্ধ হয়ে পড়ল প্রভাব প্রতিপত্তি, যা আজকের দুর্বোধ্য এবং ক্ষমতাশীল কেবি গ্রুপের মূল ভিত্তি। তাদের ব্যবসা শুধুমাত্র ইন্ডাস্ট্রি আর কর্পোরেশনের সীমাবদ্ধ নেই। অবৈধ অস্ত্র থেকে আরম্ভ করে ড্রাগস পাচার, মানি লন্ডারিংয়ের মতো বিষয়গুলোতেও পরোক্ষ অবদান রয়েছে এই প্রতিষ্ঠানে। না হলে সম্পদের এই বিরাট পর্বত কোনোদিনও তৈরি হতো না। তাদের এই অন্ধকার দিক সম্বন্ধে হাতে গোনা মানুষ কিছু জ্ঞাত। কর্তৃপক্ষের অর্থের কাছে হাতের পুতুল মাত্র। কেবি গ্রুপের রুখবার কেউ নেই। যারা রুখতে চেয়েছিল সেই রেমান গ্রুপের অস্তিত্ব বিলীন করে দিয়েছে কেবি অচিরেই। এই অদম্য কেবি গ্রুপ এবং তাদের সৃষ্টি মরণাস্ত্র আসমান উভয়ই তাণ্ডব লীলায় তটস্থ। সকলে কেলেং মেশিনের দিন ফুরিয়ে এসেছে আচমকায়। তা কিছুটা হলেও কেউ কেবি গ্রুপের দুর্বোধ্য দেয়াল চির ধরেছে। প্রভাব কার অধিক ছিল আদতে, কেবি অধিপতি নাকি তার মেশিনের? মনিবের থেকেও কৃতদাসের ভয় যখন হৃদয়কে অধিক কাঁপায়, তখনই মনিব বুঝতে পারে তলোয়ারের নিয়ন্ত্রণ হারিয়েছে সে। যে কোনো মুহূর্তেই নিজেই তার রোষানলে পতিত হবে। ঠিক এমন কিছুই ঘটেছে বর্তমানে বাদশা কায়সারের সঙ্গে। চট্টগ্রামের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ সহ সংগ্রহণ করে টার্মিনাল থেকে বাইরে সড়কে নামতে দেশের মাটিতে সুঘ্রাণ নাকে এসে ঠেকলো ধোঁয়ায় ভরপুর বায়ু, মাত্রাতিরিক্ত কোলাহল, যানবাহনের ক্রমাগত শব্দ দূষণ। তবুও এই অতি পরিচিত জায়গা থেকে হৃদয়ের খুব আপন নিজের জন্মভূমি। কেবি গ্রুপের প্রতিষ্ঠাতা বার্ষিকীর এখনো 1 সপ্তাহ বাকি রয়েছে। আসমান এবং চিত্রলেখা আগেভাগেই এসেছে কাউকে না জানে, কারণ দেশটাকে একটু ঘুরিয়ে দেখতে চায় চিত্র। নিজের সন্তানকে পরিচিত করতে চায় তার শেখরের সঙ্গে। অমত করেনি আসমান। যতই বিদেশে সুখে শান্তিতে থাকুক না কেন, এ দেশের প্রতি কিছুটা হলেও তো টান রয়েছে। নারীর টান কখনো ছিন্ন করা নয়, সম্ভবই নয়। হোটেল এবং ক্যাব আগে থেকে বুক করা ছিল। বাইরে সড়ক অপেক্ষা করছে বোর্ড হাতে। দেখা যাচ্ছে চিত্রলেখা এগোতেই আসমান অনুসরণ করল। তার এক হাতে লাগেজ, অন্য হাতে রাজকন্যার মেঘ। বাবার জ্যাকেটের কলার আঁকড়ে ধরে মহা বিস্মিত দৃষ্টিতে সে চারপাশ অবলোকন করছে। ক্যাবে উঠে হোটেলের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ হলো। ব্যাক সিটে বসে জানালা দিয়ে বাইরে তাকালো চিত্র। নিজের সানগ্লাস খুলে নিল।
উফ, এই জ্যাম ভিড় তারে মোড়ানো দেশটাকে মিস করছি আমি। সব খারাপ দিকগুলো মিস করেছো দেখছি, ভালো কিছু নেই? আসমানের প্রশ্নে হাসলো চৈত্র, কোনো এর গুঁতো দিয়ে জানালো। ভালো খারাপ পৃথিবীর অধিকাংশ বস্তুতেই আছে। আমার দেশ তো আমার দেশই, যেমনই হোক না তেমনই ভালো। এই মাটি আমার, এই মানুষগুলো আমার আপন। এইটুকু দেশকে ভালোবাসার জন্যই যথেষ্ট। তোমার জন্ম ইতালিতে হয়নি? অবশ্যই নয়। 2 মাস বয়স থাকাকালীন ফরিদপুরের এক এতিমখানা থেকে দত্তক নিয়েছিলেন ড্যাড আমাদের। কথাটি সমুজ্জ্বল ভাবে বলল চৈত্র, সামান্যতম খেদ নেই অনুভূতিতে। বেলাল রেহমান চিরকুমার একজন মানুষ, জীবনে কোনোদিন বিয়ে করেনি। চিত্র এবং চারু তার দত্তক নেয়া যমজ সন্তান। এই তথ্যটি বাইরে মানুষের জন্য সম্পূর্ণ অজানা হলেও পরিবারের সকলেই জ্ঞাত। নিজের সন্তানদের আধারে রাখেননি তিনি কোনোদিনও, কিন্তু তাতে পিতা সন্তানদের সম্পর্ক বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। আসমানে করে কুই কুই করে চলেছে মেঘ, তাকে নিজের বুকে ঠেকিয়ে ঘাড় পর্যন্ত গোড়ানো মসৃণ কুচবরণ চুলে হাত বুলিয়ে দিল আসমান। চিত্র পাশ থেকে বলল, চুল বেড়ে যাচ্ছে, ছেটে ফেলতে হবে। কথাটি মেঘ বুঝতে পারলো কিনা কে জানে। মুখ বিকৃত করে এমন ভঙ্গিতে মায়ের দিকে তাকালো যে আসমান এবং চিত্র উভয় হেসে উঠল। একদম না, আমার প্রিন্সেস রূপাঞ্জলের চুলের ওপর কোনো অত্যাচার সহ্য করা হবে না। আমাদের টিম লম্বা চুল, তাই না মামুনি? আসমানের গলা আঁকড়ে খিলখিল হাসির ধ্বনি তুলল মেঘ। হ্যাঁ, করো করো। বাপ মেয়ে মিলে আমায় অতিষ্ঠ করো আরো। পৃথিবীতে ভালো মানুষের কোনো কদর নেই, যত সব আমরা তোমায় ভালোবাসি বলেই তো অতিষ্ঠ করি মাই কুইন। ঢং। মুখ ভেঙছে মিছি রাগের ভান করে জানালায় তাকালো চিত্র, তাতে আসমান ঝুঁকে চুপ করে তার গালে স্নেহের চিহ্ন এঁকেই বলল। রাগ করে থাকতে পারলো না চিত্র, ফিক করেই হেসে ফেললো। ক্যাবের ড্রাইভার ক্ষণে ক্ষণে আয়নায় দৃষ্টি ফেললো। পেছনের সিটে বসা পরিবারের কুঞ্চুটি বেশ মনোমুগ্ধকর ঠেকছে তার কাছে। আহ, কি গোছানো একটি সংসার! খোদা যেন তাদের আজীবন এমন মায়ে জড়িয়ে রাখেন। স্বয়ংক্রিয়ভাবে এমন দোয়া আসে অন্তর থেকে। কিছুক্ষণ বাদেই বড়সড় জ্যামে আটকালো গাড়ি। প্রায় 20 মিনিট অপেক্ষা এবং গরমে অতিষ্ঠ হয়ে ওঠা মেঘকে আসমান বাইরে নিয়ে গেল। ফুটপাতে হাঁটতে থাকলো যেন খুব বেশি কষ্ট না হয় মেয়ের। ঠিক তখনই এক বৃদ্ধ বয়সে ফেরিওয়ালা হেঁটে গেল পাশ দিয়ে। আসমানকে দেখে থামলো, ঘামার্ত অঙ্গ মুছে বলল, সাহেব, পুতুল নেবেন আপনার কেনার জন্য? আসমান উত্তর করার আগে মেঘের ক্ষিপ্ত হাত টেনে ধরলো লাঠিতে ঝুলতে থাকা 3টি পুতুলের একটি। কালো রঙের টেডি বিয়ার নীলচে চোখ মৃদু হেসে বৃদ্ধ ফেরিওয়ালা জানালো, এটা কেউ নিতে চায় না, কালো দেখা কেউ পছন্দ করে না। আপনার মাইয়া মাশাল্লাহ, আল্লাহ দিলে একদম পরীর লাহান। দাম কত এটার? 120 টাকা। দেখতে কালো হইলেও কোয়ালিটি সবচেয়ে ভালো। আমার নিজের নাতনি চাইছিল, দেই নাই এই দামি জিনিস। হাসলেন বৃদ্ধ, কিন্তু তার শুষ্ক হাসির মাঝায় লোকায়িত হাহাকার স্পষ্টই টের পাওয়া গেল। সে পুতুলটি খুলে মেঘের হাতে ধরিয়ে দিল। আসমান নিজের ওয়ালেট বের করতেই মেঘ নিজেই টাকা দেবে বলে উৎসাহী হয়ে পড়ল। হেসে তাকে সুযোগ দিতেই এক মুঠোয় দুটো 1000 টাকার নোটই টেনে নিল। বৃদ্ধের দিকে বাড়িয়ে ধরে বলার চেষ্টা করল, আরে আরে করেন কি, আমার কাছে ভাঙতি নাই এত। আপনি রেখে দিন চাচা। ফ্যালফ্যাল করে আসমানের দিকে তাকিয়ে থাকলো বৃদ্ধ। আসমান পুনরায় বলল, আমার মেয়ের হাতে উঠেছে যখন আপনি রাখুন, বিনিময়ে ওকে একটুখানি দোয়া করে দেবেন। না না সাহেব, আমি কেমনে? যে দুটো পুতুল বাকি আছে সে দুটো আপনার নাতিকে দেবেন, আমার মেয়ের তরফ থেকে তার জন্য উপহার। বৃদ্ধের নয়ন বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে নামলো। তা মুছে টাকা নিয়ে ঝুঁকলেন তিনি। মেঘের কপালে চুমু দিলেন। আসমান কোনো বাধা দিল না, মৃদু হাসি নিয়ে চেয়ে রইল। দোয়া করি খুব সুখী হোক আপনার কন্যা, খুব সুখী হন আপনি আর আপনার পরিবার। আল্লাহ যেন আপনারা ভালো রাখে, দুঃখ কষ্ট দিলেও যেন সুখের উসিলায় তা মুচ্ছা দেয়। সালাম দিয়ে বিদায় নিল বৃদ্ধ। চেয়ে রইল আসমান, তার বুকে প্রশান্তি ভর করেছে। তখনই গাড়ি থেকে ডাক আসলো চেষ্টার। কই, মেয়েকে নিয়ে হারিয়ে গেলে নাকি? জ্যাম এই ছাড়লো বলে। হেসে মেঘকে নিয়ে গাড়িতে উঠে বসলো আসমান। সদ্য কেনা পুতুলটা তার ভীষণ পছন্দ হয়েছে। বোঝা গেল চিত্রকেও টেনে
নিতে দিল না। আপন মনেই সেটা জড়িয়ে আসমানের কোলেই বসে খেলে চলেছে সে। পিতা মাতা মুগ্ধ দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে থাকলো। 21শে সেপ্টেম্বর আজ কেবি গ্রুপের আয়োজনে ঢাকার অন্যতম বিখ্যাত কনভেনশন হলে আয়োজন করা হয়েছে পার্টির। নামি দামি সব মানুষজন থেকে শুরু করে সেলিব্রিটিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বাদ পড়েনি মন্ত্রীর আমলাগণও। পুরো শহরই যেন সেই নিয়ে মেতে রয়েছে।